আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটি প্রবাদ বাক্য শুনতাম, পালদের নাকি ৮০ বছর না হলে সাবালক হয় না, বাল ওঠে না। তো ৮০ বছর লাগে কেন পালদের বাল উঠতে? জানি না কোত্থেকে এই প্রবাদটা আসছিল, কিন্তু আমাদের ওই সময়টাতে খুব বহুল প্রচলিত ছিল। এটা সম্ভবত পাল বংশের শেষ যে রাজা বা তাদের কার্যক্রমগুলোর থেকেই হয়তো শিক্ষণীয় বিষয় ছিল। নোংরামি একটি শব্দ বাক্য চয়ন করলাম এই জন্যই যে আপনি আমরা কতটুকু সাবালক, বয়স হয়ে গেছে, ৮০ বছর হওয়ার অনেক আগেই আমরা মারা যাব, তাহলে আমরা সাবালক হওয়ার আগেই মারা যাব। কেন বলছি? দুঃখের সাথেই এগুলো বলতে হয়। এই বয়সে এসে তো এই শব্দগুলো উচ্চারণ করার কথা না। দেখেন, একটি রাজনৈতিক সংগঠন, তার স্তর থাকে, সংগঠনের একটি স্তর থাকে। স্তরটা কীরকম? একজন প্রধান থাকবেন, তারপরেই থাকবেন কার্যনির্বাহী কমিটি, যারা পুরা দল থেকে শুরু করে যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, দল পরিচালনা হবে, সমন্বয়, দল এবং সরকারে থাকার ক্ষমতার সমন্বয় কিভাবে ব্যালেন্স করে সরকার পরিচালনা করবেন। তারপরে আসে স্থায়ী কমিটি। স্থায়ী কমিটিতে একেবারে শিকড় বাকড়, কারা সবচেয়ে হেভি ওয়েটের নেতারা, তারা ত্যাগ তিতিক্ষায় সর্বোচ্চ অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সেই দলকে এমনভাবে একটি স্তম্ভের উপরে দাঁড় করিয়ে রাখে, একবার আরসিসি পিলারের মতো, কোনো দিকে হেলতে দেয় না। অত্যন্ত বিজ্ঞ লোকরা থাকে সেখানে। তারপরে থাকে গঠনমূলক দলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক প্রচার, অর্থ, তারপরে ধাপে 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 চলে আসে। এই স্তরগুলো নির্ণয় করতে গিয়ে অবশ্যই অন্তত জ্ঞানী, বুদ্ধা, দক্ষ, অনেক সময় আর্থিকভাবে দেখা হয়, তার ব্যক্তিত্ব, অনেক কিছু জাজ করে এই পদগুলো তৈরি করা হয়। এবং যেনারা দলটিকে সঞ্চালন করেন, দলটিকে আহ্বায়ক করে, গঠন করে, একত্রিত করে নিজেকে প্রকাশ করেন, তারা সভাপতি হয়ে থাকেন। এবং তৃণমূলে ওই ধরনের সংগঠন সভাপতি, সেক্রেটারি থাকলেও তাদের মানটা ওই রকমেরই। ইউনিয়নের ওয়ার্ডের এক রকমের হয়ে থাকে, পৌরসভার যেসব ওয়ার্ডগুলো সেরকমের সাজানো থাকে। অর্থাৎ মান পর্যায়ক্রমে বন্টন থাকে। তাদের নেতৃত্বের ভারসাম্য রক্ষার থেকে চ্যানেল, একটি কমান্ড অ্যান্ড চ্যানেল মেনটেন করা হয়, যেন সব কিছু একটি বিধিবিধান অনুযায়ী সংগঠিত হয়। এখন এই সংগঠনগুলো তো এভাবে একটি চেনের মাধ্যমে গঠিত হয়। এখন কথা হলো, একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি যে কোনো একটা কথা বললে সে কথাটা রাষ্ট্রের কাছে বেশি একটু মূল্যায়িত হবে না। আমি সাধারণ মানুষ, রাস্তায় ঘুরে বেড়াই, রাস্তায় বিভিন্ন চিল্লাচিল্লি করে বেড়াই, এর সাথে ওর সাথে বসে গল্প গুজবে আড্ডা দিই, আমার কথা কে শোনে? আমি কেউ না, পরিচিতও কেউ না, বা আমার কথা রাষ্ট্র শুনবে এমনও কোনো পরিস্থিতির ব্যক্তি আমি নই যে শুনতে হবে। তো আমার পরে যিনি ছোট করে একজন দলের বা সরকারের প্রতিনিধিত্ব করেন, তিনার কথা সেই পর্যায়ের লোকেরা কিছুটা হলেও শুনবে। আপনি যদি একটি কমিটি, জেলা কমিটির একজন সদস্য হন, কোনো কনফারেন্সে, মিটিংয়ে, কোথাও কোনো ব্যাপারে যদি হাত উঁচু করে একটি পয়েন্ট দেন, হয়তো তারা বলবে হ্যাঁ, লিখিত আকারে গ্রহণ করিলাম, বা আপনি একটি লিখিত আকারে আমাদেরকে দেন, সেটা প্রস্তাব করবো, অতটা ভালো একটা পয়েন্ট দিয়েছেন আমাদের দলের জন্য বা রাষ্ট্রের জন্য, আপনাকে সানন্দে গ্রহণ করা হলো, সেটা সেখানে শুনবেন। একজন জেলা প্রশাসক, তার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হবে না, অত্যন্ত সংযত, সংযমী, শিক্ষিত, তার জ্ঞানের যে গরিমা সেটা তিনি তার আচরণ, কথাবার্তার ভিতর দিয়ে প্রকাশ করবেন। আইন শৃঙ্খলা বাহিনী, তার আবার শব্দটা আলাদা হবে। এসপি সাহেব যিনি থাকবেন, তিনি বলবেন মাদক ব্যবসা করলে ধরে আমরা ঠ্যাং ভেঙে দেবো। ডিসি সাহেব কিন্তু এটা বলতে পারবেন না, ডিসি সাহেবের ওই দায়িত্ব দেওয়া হয়নি কারোর ঠ্যাং ভেঙে দেওয়া।
মাদক ব্যবসা যেই করবে তাকে ধরে আমরা আইনের আওতায় এনে জেলে ঢুকিয়ে দেবো। এটা ডিসি সাহেব বলতে পারবেন না, এটা বলতে পারবেন এসপি সাহেব। অর্থাৎ যার যার লাইনের শব্দ আলাদা, ভাষা আলাদা, কথাবার্তার সিস্টেমটাও আলাদা। এতক্ষণ আমি কেন বকবক করছি জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান ক্ষমতায় সাধারণ একজন লোক এর আগে বিভিন্ন ফালতু টাইপ কথা বলতো। আপনার ইনুও দেখছি বিভিন্ন, মানে ওনাদের নিয়ে তো সমালোচনার কোনো শেষ নেই, জুতাইতে বাইরেলে ওনাদের লজ্জা নেই, কিন্তু ফাউল টাইপ কথা বলতো ওই পর্যায়ে গিয়েও। টাকলা মুরাদ বলতো, আর একজন হাসাও মাহমুদ বা হাসান মাহমুদ, ডক্টরেট শিক্ষিত ব্যক্তি, কিন্তু ওনারা মাঝে মাঝে এমন ধরনের টক অফ দ্য টক করে বসতো যেগুলো হাস্যকর। ওনাদের মুখ দিয়ে সব কথা সাধারণ মানুষ শুনতে চায় না। চাষাভূষার মতো একটি অযাচিত কথা বলে একবার একটা নিজেকে ব্যক্তিত্বহীন করে ফেলা, ওজনহীন করে ফেলা। তার অবস্থান ডক্টর হাসান মাহমুদ, অর্থাৎ ডক্টর হাসান মাহমুদ সে ব্যক্তি যাই হোক, এই যে ডক্টর হাসান মাহমুদ ডক্টর, এই জায়গায় কিন্তু শিক্ষিত একেবারে বাংলাদেশের হাইস্ট একজন শিক্ষিত ব্যক্তি কিছুটা হলে থেমে যাবেন। ডক্টরেট মানুষ, তার কথাবার্তা, চাল চলন, আচরণের ভিতরে মানুষ ভদ্রতা, সহনশীলতা আশা করে, কিন্তু তারা যখন হাস্যকর কোনো কথা বলে বসে সেটা কিন্তু সাধারণ মানুষ মনে করে ওই শালার আমার ভিতরে কোনো পার্থক্য নেই, ও শালা বেটা খ্যাত, আমার মতোই খ্যাত, না হলে এই ভাষাও কীভাবে বের হলো। আমাদেরকে বুঝতে হবে কে কোন জায়গায় লাইনে দাঁড়িয়ে কথা বলতে হবে। শেখ হাসিনা নিজেকে হালকা করে ফেলেছিল, রাত 3 রাজাকার রাজাকার রাজাকার, জঙ্গি জঙ্গি জঙ্গি, আর অর্থ আত্মসাতের মতো উন্নয়ন উন্নয়ন, তসবি গুনতেন আর উন্নয়ন উন্নয়ন। এই যে কথাগুলো, এই শব্দগুলো বারবার একজন মানুষের মুখ থেকে শুনতে ভালো লাগে না, মানায় না। সেই মানুষটি যদি একটি রাষ্ট্রের কর্ণধার হন, একটি সরকারের প্রধান হন, এই শব্দগুলো অন্য কেউ বললে মানাবে। সরকার প্রধানের ভিতরে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মনোভাব, তার কথায়, তার চলায়, তার বডি ল্যাঙ্গুয়েজে মার্জিত হবে, এগুলো তো বলার কোনো সুযোগই নেই। বিগত দিন থেকে আমরা কি শিখলাম? আমি তারেক রহমানকে বলছি, তিনি আসলেন, পুরা বাংলাদেশ তাকে আমন্ত্রণ জানালো, সাদরে সম্ভাষণ জানালো, গ্রহণ করলো, অতি উৎসাহী হয়ে অনেকদিন পরে মানুষ, সাধারণ জনগণ উৎফুল্ল হয়ে ভোট দিল, ভোটে তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন। তিনি কথা খুব কম বলেন, এখনও কম বলছেন, কম কথা। আমরা এখানে 2টি পার্ট আছে। একটি পার্ট হলো তিনি ভদ্রতার খাতিরে 17 বছরের দেশে ছিলেন না, হুট করে এসে কোনো কথাবার্তা বলে মানুষকে বিব্রত করতে চাননি বা মানুষের মতামতের ঊর্ধ্বে কিছু বলতে চাননি, সেটা সম্মানের জায়গায় একটি ভালো দিক। কিন্তু তার পিছনে যদি এমন কিছু থাকে যে তার কথা বলার কোনো সুযোগই নেই, কথা শুধু একজনই বলবেন, যার মাধ্যমে চুক্তি করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, শুধু তিনিই কথা বলবেন, সেটার কিন্তু আলাদা মিনিং আছে, আলাদা জায়গা আছে। এই ফারাকটা হয়তো উন্মোচিত হবে সময় সাপেক্ষ, কিন্তু তিনি যদি মুখে এমন একটি শব্দ বারবার এবং খুব অঙ্গভঙ্গি বিকৃত করে জনতার মাঝে মিডিয়ার সামনে ছড়িয়ে দেন, যেটা নিয়ে হাস্যরস তো বটেই, সেটা নিয়ে যদি রক্তারক্তির সৃষ্টি হয়ে যায়, এদেশের যে কোনো একজন মানুষ, তিনি নিজে মুখে বলেছেন, যিনি আমাকে ভোট দেননি তার নিরাপত্তার দায়িত্ব আমাদের। তাহলে তিনি কেন এই গুপ্ত শব্দটি বারবার, এবং আমি খেয়াল করেছি তার বড় সমাবেশের ভিতরে তিনি এমনভাবে বলেছেন যেটা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই শব্দটি ব্যবহার করেছেন। শেখ হাসিনা যেমন রাজাকারের বাচ্চা বলে তিরস্কার করে উঠেছিলেন এবং তার অঙ্গভঙ্গি, মুখশ্রী যে বিকৃত আকার ধারণ করেছিল, তারেক রহমানের ওই গুপ্ত শব্দটি বলার সময় বলে আবার বলেছে অর্থাৎ এইটি একজন রাষ্ট্রপ্রধানের, একটি দলের প্রধানের, একটি সরকার প্রধানের মানায় না। এ অত্যন্ত ছেলেমি, অত্যন্ত রাষ্ট্রনায়ক হওয়ার অযোগ্য, অপরিপক্কতার প্রমাণ। তিনি যে গুপ্ত শব্দটি ছুড়ে দিলেন কাদের উদ্দেশ্যে? এদেশের ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে ছুড়ে দিলেন।
অর্থাৎ কিছু মানুষকে খেপিয়ে তুললেন এবং কিছু মানুষকে তিনি সেই গুপ্ত শব্দটি ব্যবহার করে সেই অতীতের মতো জঙ্গি বা রাজাকার এর আরেকটি বিকল্প শব্দ তিনি ছুঁড়ে মেরে দিলেন জনগণের উপর, একেবারে জনগণের মুখে থুতু ছোড়ার মতো। এটি নিয়ে কি হলো? তার বয়স কত? তার প্রথমতই ভাবা উচিত ছিল যে আমি একটি বিষয় নিয়ে কথা বললে, আমি প্রধানমন্ত্রী, আমি সরকার প্রধান, আমি দীর্ঘদিন দেশের বাইরের থেকে এসে এই রাষ্ট্রের মানুষ আমাকে যেভাবে সম্মান করেছে, সেই সম্মানের জায়গাটা অন্তত 2-4 বছর ধরে রাখতে হবে। যার জন্যই তার বাক্য চয়ন, শব্দ চয়ন খুব সীমিত আকার যেমন আছে এটার ভিতরেই রাখা উচিত ছিল, এবং কোন শব্দের দ্বারা কি হতে পারে ভবিষ্যতে তার চিন্তা ভাবনার মাথায় থাকা উচিত ছিল। এখন সেই গুপ্ত শব্দটি এমনভাবে প্রকাশ হয়েছে, অলরেডি এ নিয়ে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, তার দলের ছেলেরা শিবিরের উপর আক্রমণ করছে, শিবির তার দলের উপরে ঝাঁপিয়ে পড়ে এই যে ছাত্রদের, সবচেয়ে শিক্ষিত মেধাবী ছেলেপেলেগুলা এখন যে রক্তারক্তির ভিতরে একটি হোলি খেলার ভিতরে নিক্ষিপ্ত হলো, এর দায় দায়িত্ব কিন্তু এই শুধুই গুপ্ত শব্দটি বলার জন্য, এবং এই গুপ্ত শব্দটি তিনি বলেছেন একজন সরকার প্রধান হয়ে। এখন আজকে যেটা আমি দেখলাম কতটা নেক্কারজনক, কতটা অপরিপক্ষ তার পরিচয় দিয়েছেন তিনি। তার একটি মেয়ে আছে, শিক্ষিত, স্মার্ট, আমরা তাকে বুকে ধারণ করি। আমারও একটি মেয়ে আছে, আমার মেয়ের দিক তাকিয়ে তাকে ওই জায়গায় মনে করি মায়ের সমান। শিক্ষিত স্মার্ট মেয়ে, তাকে স্নেহের চোখে দেখি, স্নেহ করলে তাকে সম্মানের চোখে দেখি। খালেদা জিয়ার নাতনি, হাজারোবার সালাম। কিন্তু এই বাবার জন্য, তারেক রহমানের জন্য তাকে নিয়ে যে ব্যঙ্গচিত্র, তাকে নিয়ে যে কথাবার্তা, তাকে নিয়ে যে টোল করা হচ্ছে, এতে অত্যন্ত সাধারণ বিএনপির লোকও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিএনপির লোকও লজ্জিত হচ্ছে এবং তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে সরে যেতে চাচ্ছে। মোবাইল সবাই ব্যবহার করে আজকাল, এটা শৌখিন একটি বস্তু, সবার হাতে আছে, দেখে তারা। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যেটা করলেন, যে ঘটনাটির তিনি উৎপত্তি করে দিলেন, আদতেও কি এটা তার ঠিক হলো, ঠিক ছিল? তিনি এতটা কেন অবিবেচক হয়ে উঠলেন? হুট করে কেন তার ভিতরে এই উৎসুক, তার ভিতরে এই পুলক, তার ভিতরে এই রসাত্মবোধক শব্দের মাধ্যমে তার বডি ল্যাঙ্গুয়েজটি কেন প্রচার করতে হলো? কেন মানুষকে জানান দিতে হলো তার শিশুসুলভ আচরণ? তারেক রহমান, আপনাকে আমি বলছি, আমি এ পর্যন্ত আপনার বাবার থেকে শুরু করে অনেক ভিডিও, প্রায় 500 ভিডিও করেছি, তার ভিতরে মানে 400ই এই বিএনপি ঘর বানান নিয়ে ভিডিও করছি। আমি আপনাকে বলছি, এটার মীমাংসা করুন, এবং খুব দ্রুত। যেভাবে আপনি গুপ্ত বলে খেপিয়ে তুলেছেন একটি রাষ্ট্রের পুরান ইয়াং জেনারেশনকে, আপনি প্রকাশ্যে যে কোনো সমাবেশের মাধ্যমে হোক, যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়েই হোক, আপনি বলুন এই শব্দটি আমার ব্যবহার করা অনুচিত হয়েছে, এই শব্দটি ব্যবহার করা আমার ভুল সিদ্ধান্ত ছিল, বা যে কোনোভাবেই হোক আমি আমার শৈশবের মতো করে বলে ফেলেছি, আমি এর জন্য সরাসরি ক্ষমা প্রার্থী, একেবারে নির্দ্বিধায়, নিঃসংকোচে। এতে আপনার সম্মান অধিকতর অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাবে। আপনার সভ্যতা, আপনার জ্ঞান, গরিমা, বুদ্ধি, এবং আপনি প্রকৃত পক্ষেই ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, সেটা মানুষের কাছে আরও একটি সম্মান, ভালোবাসার জায়গায় আপনি উপনীত হবেন। আপনাকে আরেকটি উপদেশ দেই, ম্যাডাম খালেদা জিয়ার তৎকালীন সময়, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আপনি যে যাই করুন না কেন, তখন আপনি দলেরও কেউ ছিলেন না, পরবর্তীতে করা হয়েছিল, কিন্তু সরাসরি রাজনৈতিক ভূমিকার ভিতরে আপনার ততটা পদাচরণ ছিল না। কিন্তু আড়ালে থেকে, অনেকেই বলে আড়ালে থেকে আপনি রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেছেন। সেটা তখন আপনার মা জীবিত থাকতে, মায়ের ঘাড়ে সমস্ত দায় দায়িত্ব ছিল, মায়ের ঘাড়ে শেল্টারের একজন মানুষ ছিল। এখন কিন্তু আপনার ছায়া শূন্য, আপনি নির্হারা, আপনি অভিভাবক হারা, আপনি পরামর্শদাতা হারা। যারা পরামর্শ দেবে রাজনৈতিক পরামর্শ, কিন্তু সঠিক আস্থার জায়গাটাকে ফিরিয়ে আনবার মতো প্রিয়ভাজন ব্যক্তি কতজন আছে সেটা আপনি ভালো জানেন। আপনার জন্য এই মেয়েটি নিয়ে যে কথাবার্তা যা হচ্ছে, এবং রাষ্ট্রের ভিতরে যে অরাজকতার প্রেক্ষাপট তৈরি হয়েছে, এর দায়ভার আপনি নিয়ে আপনি
এই ইয়াং জেনারেশনের কাছে ক্ষমা আছে, স্পষ্টভাবে ভুল স্বীকার করে এখান থেকে সরে আসুন। সরে এসে কি জামাত, কে কি, কে এনসিপি, সবার সামগ্রিকভাবে একটি জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে জনতার সামনে দাঁড় করান, নিজেকে জনতার মঞ্চে দাঁড় করান দেশপ্রেমিক একজন প্রধানমন্ত্রী হয়ে। আমি এর আগে একটু বলেছিলাম, তারেক রহমান প্রধানমন্ত্রী থাকুন, শাসক হওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আজও আমি বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন, বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন। একক রাজনৈতিক দল, আপনি শুধু বিএনপিকে নেতৃত্ব দেবেন, বিএনপির সরকার, শুধু বিএনপি চালাবেন, বিএনপির বাইরে বিএনপি কতজন, কতটা ভোট পেয়েছেন? 3 কোটি, 4 কোটি, আরও 12 কোটি যে বিএনপির বাইরে যে জনগণের দেশে রয়ে গেছে, বা 10 কোটি বা 8 কোটি, তাদের দেখভাল, তাদের সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার না? আপনি আপনার দলকে কিভাবে কুকুরের মতো উস্কে দিয়ে একটি শব্দ ব্যবহার করে আর একজনকে মারছেন কেন? তাদেরকে খুশি মনে ডেকে ভালোবেসে আপনার ছেলেদের অন্তর্ভুক্ত করতে কেন পারছেন না? তারা যেমন হিংসাত্মবোধের ভিতরে ঢুকে আছে, আপনি সেই হিংসার ঘিতে কেন আবার আগুন ঢেলে দিচ্ছেন? প্রেক্ষাপট তৈরি করুন এমনভাবে শিবিরও আপনার সন্তান, আপনার ভাই, আপনার সহচর সহকারী, বিএনপি ঠিক সেই মর্যাদায়। তারপরে বিএনপির জন্য আলাদা নজর দিতে হলে সেটা দলীয় কায়দায় দেখবেন, প্রধানমন্ত্রী হিসাবে নয়। আপনি দেশের প্রধানমন্ত্রী, দলের প্রধানমন্ত্রী নয়। দলের কাউকে দেখতে হলে, শেল্টার দিতে হলে, তাদেরকে রক্ষা করতে হলে দলীয় যে অবকাঠামো আছে, মহাসচিব আছে, কে সেক্রেটারি, কে প্রচার সম্পাদক, কে দপ্তর সম্পাদক, তাদের মাধ্যমে চ্যানেল ওয়াইজ সেই জায়গাটায় কাজ করুন। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে সবাই আপনার সমদৃষ্টির আওতায় আনবেন, এটা আপনার উপরে কঠিন এবং করুণ আবেদন রেখে গেলাম। আসসালামু আলাইকুম।